আশিক দু হাতে আয়শার দুগাল ধরে নিজের আরও কাছে নিয়ে এলো। টাল সামলাতে না পেরে আয়শা দু হাত দিয়ে আশিকের বুকের উপর শার্ট ধরেছে। আশিক যেইভাবে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে, তার প্রেয়সীও তাকিয়ে আছে সেইভাবে। হাত দিয়ে আয়শার মুখের উপর পড়া চুলগুলো গুঁজে দিল কানে। গাল ধরতে আলতো করে উঁচু করে চোখ রাখলো ঠোঁটের উপর। আয়শার গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে অনবরত। আশিক নিজেকে প্রস্তুত করে ঝুঁকে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল আশার কম্পিত ওষ্ঠজোড়ার মাঝে। এক সেকেন্ডে আশার শরীর বিদ্যুতে ঝটকা লাগলো। সমস্ত শরীর বয়ে গেল ভালোবাসার শিহরণ। চোখ দুটো পরম আবেশে বন্ধ করে নিয়েছে। বুকের কাছে ধরা আশার হাত আরও শক্ত করে আঁকড়ে ধরেছে আশিকের শার্ট। আশার হাত শক্ত হওয়ায় আশিক এক হাত আশার গলায় আর এক হাত মাথার পেছনে ধরে আরও আঁকড়ে নিয়েছে নিজের দিকে। আশিকের ভালোবাসা ছিল নরম স্পর্শ, যাতে আশা ব্যথা অনুভব না করে। আশিক ঠোঁট ছেড়ে দিতেই তার প্রেয়সীর দিকে তাকালো। আয়েশা এখনো চোখ বন্ধ করে রেখেছে। চোখের পাতা কাঁপছে, সাথে ঠোঁটও। নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে। দুজনের নিঃশ্বাস দুজনের উপর আছড়ে পড়ছে। যেখানে শুধু আকর্ষণ কাজ করে। ঠোঁট তুলে তাকালো আয়শা ধরে রাখা শার্টের দিকে। মুচকি হাসি দিয়ে আরেকবার মিলিয়ে দিল ওষ্ঠদ্বয়। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে কানের কাছে মুখ নিল। আশিক অনেক বুঝে এই কাজ করেছে। আবেগী বলে উঠল, সেদিন এটাই করেছিলাম, তবে সেদিন কিন্তু 15 মিনিটের মতো আমাকে রেখেছিলি। আজকে মাত্র 10 মিনিট হয়েছে। বড় হয়ে কি ভালো লাগছে না? আয়শার বন্ধ চোখগুলো তোড়া করে চাইল। কানের কাছে ফিসফিস করে আয়শার শরীরের কাটা দিচ্ছে, সাথে সুশ্রীও লাগছে। আশিক কানের লতিতে আলতো চুমু দিয়ে সামনাসামনি দাঁড়ালো। কি ঘটে গেল বুঝতে পেরে আয়শা তাড়াতাড়ি আশিকের শার্ট থেকে হাত সরাতেই দুইটা বোতাম খুলে মেঝেতে পড়ে ঝনঝন আওয়াজ তুলল। আয়শাও সেদিকে তাকালো। আশিক বোতামের দিকে তাকিয়ে শুধু হাসলো। এই হাসি পূর্ণতার আরেক ধাপ এগিয়ে যাওয়ার হাসি। আয়শার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করেছে। গাল লাল হয়ে গেছে, মাথা নিচে করে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। পায়ের ধাপও তুলতে পারছে না। ম্যাডাম, ঠিক সেই দিন ও প্রথম নিঃশ্বাস নিয়ে হাতাহাতি করে আমার টি শার্টের একটা বোতাম ছিঁড়ে দিয়েছিলেন। এই বোতাম যত্ন করে লাগিয়ে দেবেন, কারণ এটা যদি আপনার বড় আম্মুকে লাগাতে দেই তো বলবে কি করেছিল। বোতাম কি যুদ্ধ করে? কিন্তু সে তো আর বুঝবে না, শুধু যুদ্ধ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধ তার সাথেই ঘটে গেছে। তখন আমার ইজ্জতের চলে যাবে। তাই এটা তোমার দায়িত্ব। লজ্জা আয়শা মিলিয়ে গেল। আশিক এখন তার দিকে তাকিয়ে আছে। অবশেষে আয়শা একচোট লাগিয়ে দরজা খুলে পালালো। আশিক মাথার চুল ঠিক করে আয়নার সামনে দাঁড়ালো। একা একা বলে উঠল, এখন মনে হচ্ছে তুই ম্যারিড। ঠোঁটে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। আয়শা নিজের ঘরে গিয়ে শুয়ে আছে। নিঃশ্বাস চলছে দ্রুত, ফ্যানের দিকে তাকিয়ে আছে। মাথার উপর ফ্যান ঘুরছে, অথচ শরীর ঘেমে গোসল করার মতো অবস্থা। গালে হাত দিয়ে লজ্জারাঙা হয়ে আছে। আশিক আশিক ভাই ঠোঁটে চুমু দিয়েছে, এটা তার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। শুয়ে শুয়ে ভাবছে, আশিক ভাই কবে থেকে এরকম হয়ে গেল? উনি তো কোনোদিন এরকম ছিলেন না। ইস, কি লজ্জা! আমি ওনার সামনে যাব কি করে? তার উপর শার্টের বোতাম ছিঁড়ে দিয়েছি। ছি, কি করেছি! পরের দিন আর আয়শা সকালে খেতে আসেনি। আশিক সামনে পড়তে হবে বলে সবার কাছে গেলে আস্তে ধীরে আয়শার রুম থেকে বের হয়েছে। লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং টেবিলে বসে চেঁচিয়ে উঠল, মা, আমার খাবার দাও, ক্ষুধা পেয়েছে খুব। রান্নাঘর থেকে আয়শার মা বলে উঠল, এ তো চিল্লাচিল্লি করছিস কেন? এ তো পরে এসে দেখছিস না সামনে তোর আর আশিকের খাবার দেওয়া আছে, খেয়ে নে। আয়শার কপালে ভাঁজ পড়ল আশিকের খাবার কথা শুনে। সে তো এই সময় অফিসে থাকার কথা। এখনো 10টা বাজে। কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই সিঁড়ি দিয়ে নামছে আশিক। আয়শার হৃদস্পন্দন বেড়ে গেল আশিককে দেখে। ব্ল্যাক টি শার্ট ইন করে পড়েছে, সাথে কোটটায় সুন্দরভাবে পরিপাটি হয়ে আসছে। 10:30টায় মিটিং বলে সে আগে যায়নি, সোজা গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করবে। আশিক সোজা গিয়ে বসলো আশার সামনাসামনি চেয়ার টেনে। আশিক তাকাতে আশার চোখ নামিয়ে নিল। আর মনে পড়ল
রাতের কথা, খাবারে হাত দিয়ে নেড়েই যাচ্ছে। লজ্জায় আশিকের সামনে যেতেও পারছে না, খেতেও পারছে না। রাতের কথায় ভেবে মাটির খুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে করছে। চোখ তুলে আরেকবার আশিকের দিকে তাকালো। আশ্চর্যের বিষয় হলো আশিক স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে। তার মাঝে কোনো পরিবর্তনই নেই। দেখে মনে হচ্ছে না যে রাতে এমন একটা কাজ সে করেছে। আপন মনে খেয়ে যাচ্ছে গম্ভীর মুখে। আশা হতাশ হলো, মনে মনে ভাবলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণে মনে হলো এত বড় স্বপ্ন কিভাবে দেখবে। ভাবনা ছেড়ে অল্প করে খেতে শুরু করলো। এতক্ষণে আশিকের খাওয়া শেষ হয়েছে। মাকে ডাক দিয়ে বলল, মা আমি আসি, অফিসে যাচ্ছে। রান্নাঘর থেকে রেবেকা বেগম চেঁচিয়ে বলল, সাবধানে যাস বাবা। আশা একবার তাকালো কাপা কাপা চোখে। আশিক তার দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই আশা চোখ নামিয়ে নিল। কী ব্যাপার ম্যাডাম, এইটুকুতেই সামনে আসছেন না? আর কিছু করলে বছরও তো আপনার দেখা মিলবে না। এ তো লজ্জাবতী না হওয়ার অনুরোধ জানাচ্ছে। আয়শা শুধু প্লেটে হাত চালাচ্ছে আর আশিকের কথা শুনছে। বাড়িতে বসে বসে এসব না শুনলে এমন হতো না। আরও কিছু হোক, এমন না হতে চাইলে পড়তে বসবেন। বাড়িতে কোনো আলোচনায় আপনাকে থাকতে হবে না। আমি কল করলে যেন আপনাকে পড়ার টেবিলে পাই। আয়শা তবুও মাথা নিচু করে কথা শুনছে, বলছে না। কি হলো বুঝতে পেরেছেন তো? আশা মাথা নাড়ালো। আশিক চলে যাচ্ছিল হঠাৎ সামনে আশিক চলে যাচ্ছিল সামনে এসে দাঁড়ালো আঁখি। আমি সামনে যাব, আমাকে একটু আপনার সাথে নিয়ে যাবেন? আশা খাবার রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কি বলে শোনার জন্য। আশিক আঁখির দিকে না তাকিয়ে পেছনে ঘুরলো আয়শার দিকে। আয়শার সাথে সাথে অন্যদিকে ঘুরলো। আয়শা ও যে ওই দিনেই তাকিয়েছিল সেটা বুঝতে দিতে চায় না, তবে আশিকের চোখেও তা আড়াল হলো না। আশিক কোনো কথা না বলে সোজা বেরিয়ে গেল হন হন করে। আঁখি পেছন থেকে বলে যাচ্ছে, কি হলো বললেন না যে আমাকে একটু নিয়ে যাবেন না? আয়শা হাত ধুয়ে হাসতে লাগলো। আর আয়শার দিকে তাকিয়ে আঁখির চোখ গরম করলো। এই মেয়ে, তোমার সমস্যা কি? আয়শা বিড়বিড় করে বলল, আপনি নিজে একটা সমস্যা, বললে কি চলে যাবেন? যাচ্ছে না তো। ঠিক হয়েছে, কত শখ আমার জায়গা দখল করা। উনি কখনো আপনার মতো পেছনে পড়া মেয়েকে চোখ তুলে দেখবেন না। আশিক ভাই শুধুই আমার। ভাগ বসাতে আসলে মাথার সব কয়টা চুল এক এক করে উপড়ে ফেলবো। কি বিড়বিড় করছো? না, বলছিলাম যে আপনার কত কষ্ট আপু। বাইকে তো নিলই না, কথাও বললো না। তুমি মজা নিচ্ছ আমার সাথে? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি আশিক ভাইকে বাইকে উঠবো, আর আজকেই। আয়শা অভিনয়ের সুরে বলল, চেষ্টা করতে পারেন। পারলে কি করবে? আশিকের পেছনে ঘোরাঘুরি বন্ধ করবে? আয়শা ভড়কে গেল। এই মেয়ে বলে কি? আমি কেন আপনার কথা শুনতে যাব? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে অ্যাকসেপ্ট করো। আয়শাও বড্ড জেদি, তাই বিপরীতও সেও চ্যালেঞ্জ ছুড়ে দিল। যদি আপনি হেরে যান তাহলে আপনাকে গ্রামে ফিরে যেতে হবে। আয়শা শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে, দেখা যাক কি হয়। আয়শাও চলে গেল নিজের ঘরে। তবে আখির বলা কথা নিয়ে এখন অনেক টেনশন হচ্ছে। যদি সত্যি সত্যি বাইকে নেয় তখন কি হবে? সে কিভাবে থাকবে আশিক ভাইকে ছাড়া? কোমল হৃদয় বারবার শুধু সেই কথাই আসছে। ভাবনার মাঝে ফোন বাজলো। হাতে নিয়ে দেখে আশিক ভাইয়ের ফোন। কল রিসিভ করতেই ওপাশ থেকে আশিক বলল, পড়তে বসেছিস? আয়শা কি বলবে ভেবে পাচ্ছে না, তাই দ্রুত পড়ার টেবিলে বসে। হ্যাঁ। তাহলে আর মিথ্যে বলতে হলো না। পড়তে বসেছি কি না সেটা জিজ্ঞেস করেছে, পড়েছে কি না সেটা তো বলেনি। ঠিক আছে, মন দিয়ে পড়ে রাখছি। আশা ডেকে উঠল, আশিক ভাই। বল। আশা ভেবে পেল না কি বলবে। সে তো বলতে চেয়েছে আঁখি যেন বাইকে না নেয়, কিন্তু পরক্ষণই ভাবলো, দেখি উনি সত্যি আমাকে কতটা ভালোবাসেন। কি হলো বল। না কিছু না। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিল। আরেকটার ফোন হাতে নিয়ে আমারও ভাবনায় পড়ে গেল। কিছুতেই অন্য কিছু নিয়ে ভাবতে পারছে না। তবুও জোরপূর্বক উচ্চতর গণিতের প্রথম বর্ষের পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে ম্যাথ করতে লাগলো। এই পুরো দুইটা উচ্চতর গণিত বই থেকে মাত্র এই অধ্যায়টা তার পানির মতো সহজ লাগে। যেখান থেকে প্রশ্ন আসুক অনায়াসে করে ফেলতে পারে। তাই এই মন খারাপের মাঝে এটা নিয়েই বসেছে।
কঠিন ম্যাথ করে মাথা আর কষ্ট করতে চায় না। বিকেল 3টায় রেডি হয়ে বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কথা। 1 ঘন্টা আগে আকাশ ফোন করে দাঁড়িয়ে থাকতে বলেছিল। আকাশও একটু পরেই চলে এলো। বাইক থামিয়ে কথা দিকে নজর দিল। কালো একটা বোকরা পরেছে, সাথে ম্যাচিং হিজাবও পরেছে। যদিও আকাশ ফোনই বলে দিয়েছে বোকরা পরে যেন বের হয়। সাধারণত বোকরা পরে না কথা, কিন্তু ফোন ধরতে দেরি হওয়ায় ফোনের মতো ধরে জেড়েছে। নাজনীর দেখা হলে কি করে বলে, তাই ভয়ে বোকরা পরা আর কথা অমান্য করেনি। ছোট্ট একটা পার্স ব্যাগ কানে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো চোখে গেল প্যান্ট ব্যাগ ধরে রাখা, হাতের বুড়ো আঙ্গুলের ওয়ান টাইম লাগানো। কণ্ঠ গভীর প্রশ্ন ছিল, হাতে কি হয়েছে? কথা হাতটা লুকিয়ে বলল, ফোনের স্ক্রিনে লেগে সামান্য কেটে গেছে। কালকে বলে দিয়েছিলাম দ্বিতীয়বার কল দিতে না হয়। কথা মাথা নিচু করে বলল, আমি বাথরুমে গোসল করছিলাম, তখন আপনি ফোন দিয়েছেন, তাই ধরতে পারিনি। আকাশও আর কিছু বলল না। গাড়িতে বসে দুজনেই চলে আসলো সেখানকার দামি একটা মোবাইলের দোকানে। কথা কিছু বুঝে উঠতে পারছে না তাকে এখানে কেন নিয়ে এলো। ভয়ে জিজ্ঞেসও করতে পারছে না, শুধু পিছু হাঁটতে লাগলো। শোরুমের মালিকরা চারদিকে ডাকাডাকি করছে। আকাশ একটা শোরুমের মধ্যে চলে গেল। কথার হাতটা ধরে। কথা শুধু তাকিয়ে আছে। হ্যালো স্যার, আপনাদের কী লাগবে দেখুন। আকাশ চারদিকে দেখে। রেডমি ফোনটা বের হতে বলল, যার অফিসিয়াল প্রাইস 31,000 টাকা। আয়শা অবাক হলো, এত টাকা দিয়ে ফোন কিনেছে, অবশ্যই কিনবে নাই বা কেন, চাকরি করে। ফোনটা কথার হাতে দিয়ে দেখতে বলল। কথার চোখ শুরু করে বলল, আমি কি দেখব? চালাবে তুমি, আমি দেখে কি করব? কি বলছেন এসব? আমি চালাবো কেন? কারণ ফোনটা তুমি নেবে। আয়শার চোখ কপালে ওঠে। কি বলছেন এসব? আমি কেন ফোন নিতে যাব? আমার ফোন তো আছে। তোমাকে বেশি কথা বলতে বলিনি। দেখো, ভালো না হলে যেটা পছন্দ সেটাই নিয়ে নাও। কথা মাথা নিচু করলো এক ঝাড়ি খেয়ে। শোরুমের এক ছেলে বলে উঠল, দেখুন ভাবি, ভাই আপনাকে কিনে দিতে চাইছে আর আপনি নিতে চাচ্ছেন না। স্বামীর টাকা বাঁচাতে চাচ্ছেন। উনি আমার স্বামী নয় বলতে গিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ রাগী চোখে তাকিয়ে আছে। ভয়ে শুকনো ঢোক গিলে চুপ গেল। মনে মনে যত গালি আছে সব ঝেড়ে দিল আকাশের উদ্দেশ্যে। ফোনের দাম শুনে চান্দা লেগে গেছে। এ তো দামি ফোন সে কোনোদিনই কিনেনি। কমপক্ষে 15,000-এর একটা ফোন নিয়ে গিয়েছিল, সেটাই চলছে। ফোনের সাথে একটা নতুন সিম কার্ড ও নিজের আইডি দিয়ে কিনে ফোন সেট করায় কথার হাতে দিল। আবারও কথার বাড়ির সামনে এনে নামিয়ে দিল। কথা ফোনটা আকাশের দিকে বাড়িয়ে দিল। আমি এটা নিতে পারবো না। কেন? বাড়িতে যদি জানতে পারে নতুন ফোন, তাও আবার অন্য কেউ কিনে দিয়েছে, তখন অনেক ঝামেলা হবে। আপনি রাখুন, আমার ফোন তো আছেই। হুম, দেখেছি আছে। আর ওই ফোন দিয়ে তো কত সুন্দর করে হাত কেটে ফেলেছ। কথা লজ্জায় মাথা নিচু করলো। যাও, আর কেউ রুমে এলে ফোনটা কোথাও লুকিয়ে ফেলবে আর হাতে পুরোনোটাই রেখে দেবে, বলেই চলে গেল। বিকেলের দিকে ড্রয়িং রুমে বসে আছে আয়শা। পড়তে পড়তে ক্লান্ত লাগছে, তাই উঠে এসে সোফায় বসে পা দুলিয়ে দুলিয়ে আমের আচার খাচ্ছে আর টিভিতে বাংলা ছায়াছবি হচ্ছে, পিয়া আমার পিয়া। আহা, দেখতে দেখতে আয়শা একেবারে মুভির জায়গায় নিজেই ভেসে যাচ্ছে। তখন বাইরে থেকে আসলো আঁখি। আয়শা তাকিয়ে দেখে, আবার মনোযোগ দিল টিভি দেখায়। একটু পরে আগমন হলো আশিকের। আয়শা ঘাড় কাত করে দেখতেই আশিক আয়শার পাশে বসলো, পায়ের উপর পা তুলে। মুচকি হাসি দিয়ে আয়শার দিকে ছুঁড়ে দিল এক বাক্য, কি দেখছো? বুঝতে পারলে না তো? আমি বাজিয়ে দিচ্ছি। আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে আশিক ভাইয়া গিয়েছিল আর আমাকে নিয়ে এলো। এর মানে বুঝেছ? এই ছোট্ট মাথায় আর আশিক ভাইকে নিয়ে ভেবো না। আয়শার চোখ ছলছল করে পাতা ফেলতেই অশ্রু গড়িয়ে পড়ল। ভালোবাসা এক নিমেষে প্রশ্ন তুলে দিল, সত্যি সে আমাকে ভালোবাসে তো? এ তো কিছু মিথ্যে তো নয়। কিন্তু চোখের সামনে দেখা আখির কথাও তো অবিশ্বাস করার নয়। আশা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সে ছাড়া অন্য মেয়েকে আশিকের পাশে ভাবতেই বুক ভরে উঠল বিষাদময় যন্ত্রণার। হাতের আচারে বরম হতে রইল, আর খেলো না। তাহলে শর্ত অনুযায়ী তুমি হেরে গেলে, বুঝেছ? আর আশিক ভাইয়ের আশেপাশেও ঘুরঘুর করবে না। আর সামনে তো আমাদের বিয়ে, ও হবে। তাই তোমার ছেলে মানুষই বন্ধ করো।
আশা বড় বেশি এক দূরে নিজের ঘরে এলো। নিচ থেকে আশা দৌড়ানি দেখে রেবেকা বেগম বলে উঠল, না খেয়ে চলে যাচ্ছিস কেন? আর দৌড়াচ্ছিস কেন? আস্তে যা, পরে যাবে। তোমার ভবিষ্যৎ ছেলের বউকে নিয়ে তুমিই খাও। এসব দেখে আঁখি তো বেশ মজা পেয়েছে। এভাবেই তো সহজে আশাকে হারিয়ে দেওয়া যাবে ভাবতেই পারিনি। গুনগুন করে গান গাইছে আর হাতের মধ্যে পার্স ব্যাগের হাতল ধরে নাচতে নাচতে সেই বেয়ে উপরে উঠল। আশা ঘরের কোণে দাঁড়িয়ে দরজা লাগিয়ে বসে আছে। যদিও জানতো আশিক ভাই তাকে ভালোবাসে, তবে বিয়ের মানে কি এটাই বুঝতে পারছে না। কেঁদে কুটে চোখ মুখ ফুলে তুলে জেদ করে বসলো, আমি আর ওনার সামনে যাব না। ওনার সাথে কোনো কথা নেই, আমাকে চিনেও নাও নি। কি একা অন্য মেয়েকে সাথে ঘুরতে পারে? আমিও পারি। আমি একজন ওনাকে নিয়ে একটুও ভাববো না। থাকুক ওনার হবু বউকে নিয়ে, আমার কি? আমাদের ছেলের বয়স হয়ে যাচ্ছে, আপনি কি বিয়ে দিবেন না বলে ঠিক করে রেখেছেন? তুমি কি বলছো রেবেকা? আমি কি তোমার ছেলেকে বিয়ে করতে বারণ করেছি? সে তো এই সম্পর্কে কথায় উঠলেই রেগে আগুন হয়ে যায়, ফায়ার সার্ভিস ডাকতে হয়। আর আমাকে কথা শোনাচ্ছ? বাহ, যেমন ছেলে তার তেমন মা। আপনি মজা করবেন না তো? কবে ছেলে বিয়ে হবে আর নাতিপুতনির মুখ দেখব? খোদাই জানে। আমার বান্ধবীর সবাই নাতিপুতিকে নিয়ে খেলা করে, মাঝে মাঝে আমাকে ভিডিও পাঠিয়ে দেয়। আর লজ্জায় আমি কিছু বলতে পারি না যে আমার ছেলের বিয়েই হয়নি। ছেলেপুলে তো দূরের কথা, বিয়ে হলেও এত সকালে নাতিপুতির মুখ দেখতে পারবে না বলে তোমার মনে হয়? কি আবোল তাবোল বলছেন? মাথা ঠিক আছে? দেখতে পারবো না কেন? ভালো করে ভেবে দেখো, আমাকে বলতে হবে না। রেবেকা বেগম গভীর ভাবনায় মগ্ন হলেন। তারপর উত্তর করলেন, তাতে কি হয়েছে? ছেলে বউ আছে, এটাই তো অনেক, তাই না? হুম, কিন্তু তোমার ছেলের সামনে তো বিয়ের কথা ওঠানোই যায় না। আমি কি করব বলো? আপনি বুঝিয়ে বলুন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বলবো। আদর আর নূপুর প্রেম করছে। নূপুরের বাড়িতে বাবা মা নিয়ে কথা বলতে এসেছে। সামনের মাসে তাদের বিয়ের ডেট করেছে। আদর সব দিক থেকেই নূপুরের জন্য পারফেক্ট, তাই নূপুরের বাবা মা রাজি হয়েছে। ওদের মাঝে আর কোনো বাধা নেই, চুটিয়ে প্রেম করছে, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বিকেলের দিকে নূপুরকে নিয়ে ঘুরতে গেছে আদর। আদর আগে আগে চলছে আর নূপুর পিছে পিছে। তার কারণ সে একটু উঁচু জুতা পরে হাঁটছে, তা তার উপর জুতোর বেল্ট খুলে গেছে। এক হাতে পার্স নিয়ে আর জুতোর ফিতা লাগাতে পারছে না। আদর পিছনে ঘুরে বুড়ো উঁচু করতেই নূপুর হাতে গিয়ে ধরে বলল, যারা মেরা পাস তো উঠানা। নিলিপ্ত ভঙ্গিতে ব্যাগটা হাতে নিয়ে বলে উঠল, ডার্লিং তোমাহারা হ্যাঁ জামাও না। ডার্লিং তোমাহারা হ্যাঁ জামানা। নূপুর জুতো ঠিক করতে হেলে যাবে, তারই আদর ওকে থামিয়ে দিয়ে নিজে বসে জুতোর ফিতে লাগিয়ে দিল। নূপুর আদরের কাণ্ড দেখে হাসছে। এই সকাল থেকে আশা দেখায় মেলেনি, ইচ্ছে করে আসেনি সামনে। ঘরে সবসময় বইয়েই মুখ গুজে আছে। কেউ খাবার খেতে ডাকতে গেলেও পড়ার বাহানায় নিচে আসছে না। অফিসে গিয়ে আশাকে প্রায় 100 বার কল করেছে, কিন্তু ধরছে না। কোনোভাবেই আর আশিক ভাইয়ের সাথে কথা বলবে না। বারবার কল কেটে যাওয়ায় আশিক চরম লেভেলের রাগ উঠেছে। তবে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক রাখলে চলবে না। বাড়িতে গিয়ে বিষয়টা দেখা যাবে। বাড়িতে এসে সেই একই ব্যাপারে আয়শার দেখা নেই। পাশে অহনাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, উপরে গিয়ে তোরা আয়শাপিকে বলবি আশিক ভাইয়া ডেকেছে। ঠিক আছে ভাইয়া, বলি এই দৌড়ে আয়শার রুমের দিকে চলে গেল। আশিক তোকে কফি দিব? মায়ের কোথায় আশিক বলো, বানিয়ে আয়শার হাতে পাঠিয়ে দিও, আমি ফ্রেশ হব। এটা সারাদিন থেকে পড়ছে শুধু, খাবার সময় এসে খেয়েছে কি না। সামনে নাকি অনেক পড়া বাকি আছে, মেয়েটা অনেক খাটাখাটনি করতে হচ্ছে। আমি অন্য কারো হাতে পাঠিয়ে দিব, তুই যা। আশিক মায়ের উপর কোনো কথা বলল না, শুধু মনে মনে বলল, এ তো কিসের পড়া, সিলেবাস অনুযায়ী আমি সব শেষ করে দিয়েছি, জাস্ট প্রতিদিন রিভাইজ দিয়েই চলবে। তাহলেও আমার সামনে আসতে চাচ্ছে না কেন? চাপি দরজা খোলো, আশিক ভাই তোমাকে নিচে ডেকেছে। আশার বুকের ভিতর ধক করে উঠল। আশিক নামটা শোনা মাত্র অষ্টদশী চটপট টেবিল ছেড়ে দরজার কাছে এসে দরজা খুলবে, তখন মনে হলো, আমি তো সামনে যাব না বলেছি, তাহলে যাব কেন? অহনার অনবরত দরজা ধাক্কায় বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, তুই গিয়ে তোর আশিক ভাইকে বল আমি যেতে পারবো না, আমার অনেক পড়া আছে। তাই নাকি? খুব বেশি পড়া বুঝি?
দরজা খোল, দেখি কি পড়ছিস। আশা চমকে উঠল, সাথে অভিমান বুক মোচড় দিয়ে উঠল। আশিক অহনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই গেল আর অহনা নিচে পাঠিয়ে দিল। আর অহনাকে বলা কথাগুলো আশিক শুনল। কি হলো, সমস্যা কি? দরজা খোল। আমি খুলবো না, আপনি প্লিজ চলে যান। আশিক অনেকবার বলার পরও কোনো কাজ হয়নি, তাই ব্যর্থ হয়ে ফিরে গেল। চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হয়তো সেদিন রাতের করা ব্যবহারে আয়শা আর আশিকের সাথে কথা বলতে চাচ্ছে না। হাত মুঠো করে ওয়াল একটা জোরে ঘুষিয়ে দিল। সঙ্গে সঙ্গে হাত বেয়ে রক্ত পড়তে লাগলো। নিজেকে প্রশ্ন করতে লাগলো, আর কিছুদিন সহ্য করতে পারলি না? আশা তো তোর নিজেরই, তাহলে কেন এটা করলি? কেন কষ্ট দিলি মেয়েটাকে? সে তো এখন কথা বলবে না তোর সাথে। আকাশ তার দিকে তাকিয়ে পেয়েসির উদ্দেশ্য করে বলে, অন্ধকারে অতল গম্ভলে তলিয়ে আলো দিতে চেয়েছি তোমায়, তুমি শিকা হয়ে খুঁজে নাও আমায়। বাবা, আসবো? আসলাম সর্দার পিছু ফিরে বললেন, এসো। ঠিক ভেতরে গেল, সেখানে শুধু বাবা ছেলেই আছে। বসো। তুমি বসো, আমি দাঁড়িয়ে আছি, সমস্যা নেই। তুমি কি বলবে বলো। আসলাম সর্দার সময় নিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, তুমি ঠিক কি করছো, বিয়ে করবে না? বাবার মুখে হঠাৎ বিয়ের কথা শুনে আশিক নিজেকে ঠিক করে বলল, আমি বলেছি এখন বিয়ে করব না। এটা কি তোমার বিয়ে করার সময় নয়? বিয়ের বয়স কবেই পার হয়েছে। তুমি কি চাও সেটা খোলসা করে বলো। তোমার মা তো পাগল হয়ে গেছে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আমার মতে তোমার এবার বিয়ে নিয়ে ভাবা উচিত। আমি এখনই এই সম্পর্কে কোনো কথা বলতে চাইবো না বাবা, আর কয়েকটা মাস যাক, ভেবে দেখবো। সদা রাগী কণ্ঠে বলল, তুমি কি ভেবে দেখছো? তোমার জন্য বাড়ির কতগুলো সদস্যর বিয়ে আটকে আছে। সবাই বলবে বড় ভাই বুড়ো হয়ে যাচ্ছে আর ছোট ভাইদের বিয়ে দিচ্ছে। লোকলজ্জায় একটা বিষয় আছে। অন্তু বড় ছিল বলে বিয়ে দিয়েছি, আসামে এখন ঘরে আছে, তাকেও তো বিয়ে দিতে হবে। তুমি যদি বিয়ে করতে না চাও বলে দাও, তাহলে তোমার আগে তোমার ছোট বোনদেরই বিয়ে দেই। বাবার মুখে আয়শার বিয়ের কথা শুনে আশিকের রাগ শিরায় উপশিরায় বয়ে গেল। শুধু নত মস্তিষ্ক আকাশ তুলে বলল, আমি এখন বিয়ে করব না, আর না আয়শার বিয়ে নিয়ে এই বাড়িতে কেউ ভাববে। দুটা বাক্য ছুঁড়ে আশিক খনন করে বেরিয়ে গেল। হাতের কাটা জায়গায় রাগের অনেকটা ঘষে দিয়ে দেওয়ালে, সাথে সাথে ব্যান্ডেজ করা জায়গা থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আখি রুমে যেতে দেখলো দোতলা বারান্দা দাঁড়িয়ে আছে আশিক। কাছে যেতেই নজর গেল আশিকের রক্তাক্ত হাত। এ কি, আপনার হাতে কি হয়েছে? রক্ত পড়ছে তো। বলেই ধরতে যাবে, তার আগে হাতটা সরিয়ে নিল। আশিকের সামনে আখি এভাবে দাঁড়িয়ে আছে, পেছন থেকে যে কেউ বলবে আখি আশিকের বুকে আছে। আশিক পেছনে ফিরতে আয়শার দেখা মিলল। আশার পেছন থেকে সব দেখে চোখে টলমল অশ্রু নিয়ে চলে গেল। আশিক অনেকবার পেছন থেকে ডেকেছে কিন্তু শোনেনি। আয়শার অবস্থা বুঝতে পেরে আখির মনে লাড্ডু ফুটছে। অবশেষে তাদের মনে ভাঙন ধরাতে পেরেছে। আশিক পিছু পিছু গিয়েও লাভ হয়নি। দৌড়ে এসে আগে দরজা লাগিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়েছে। আঁচলের মুখে গুজে কান্না করছে। অষ্টদশের ব্যাকুল হৃদয় আঘাতের পর আঘাত পেয়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভেঙে যাচ্ছে ভালোবাসা নামন শক্ত বাঁধন, হালকা হয়ে যাচ্ছে সুতো। আয়শা, দরজা খোল বলছি। আয়শা নিঃশব্দে কেঁদেই চলছে। এক পর্যায়ে এসে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে লাগলো, তবুও আশিকের কথার কোনো জবাব দেয়নি, দরজাও খোলেনি। আশিক আবারও শূন্য হাতে ফিরে গেল। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি বারবার আমাকে ভেঙে দিচ্ছেন। আপনি আঁকি আপুকে কীভাবে জড়িয়ে ধরতে পারেন? কিভাবে? আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অন্য মেয়ের সাথে আপনাকে ভাবতে পারি না আমি। আশা কাঁদতে কাঁদতে দরজা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠেছে 9টায়। ততক্ষণে ছেলেরা খেয়ে যে যার মতো কাজে চলে গেছে। আস্তে ধীরে ফ্রেশ হয়ে নিচে এলো খেতে। সেখানে আঁকি বসেছিল খেয়ে। পায়ের উপর পা তুলে আশার মুখের দিকে তাকিয়ে হাসলো। চোখ লাল হয়ে ফুলে উঠেছে কান্নার তোপে। জেসমিন বেগম এগিয়ে আসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে তোর, এমন অবস্থা করছিস নিজের? পড়তে পড়তে ঘুমিয়ে গেছিল, তাই এমন হয়েছে মা। তাই বলে এভাবে পড়ালেখা করে মানুষ? দেখ তো নিজের দিকে একবার তাকা, মাথার চুলগুলো করছিস কি? এ তো জট লাগালে চুলগুলো সব উঠে নাড়া হয়ে যাবে। মা। ছাগলের মতো মা মা না করে খাবার খেয়ে সুন্দর মতো চিরুনি দিয়ে আসবি, চুলগুলো ঠিক করে দিতে হবে। মা, এখন পারবো না, প্লিজ পরে।
বলে টেবিলে বসে একটা পরাটা খেয়ে আবার ঘরে গিয়ে নিজেকে ঘরবন্দি করলো। সব কিছু উথাল পাথাল লাগছে। বারবার আশিক ভাইয়ের কথা মনে পড়েছে। যতই বলতে চাই ততই আরও বেশি করে মনে পড়ে। এতদিনের ভালোবাসা এই 2 দিনে যেন পাহাড় সমান অভিমানেই ঢেকে গেছে। শহরের রাস্তায় কখনো গাড়ি চলাচল বন্ধ থাকে না, অনবরত একটার পর একটা চলতেই থাকে। ঠিক এই কারণে জায়গায় জায়গায় ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে, যাতে পরাপরের সমস্যা সৃষ্টি না হয়। চারদিকে কোলাহলপূর্ণ পরিবেশ, মাথা ঘোরার হরেন। সব বড় বড় গাড়ির মাঝে রয়েছে 3 চাকাতলা রিক্সা, দৌড়ে বাসের থেকেও বেশি। বা জ্যামে পড়ে বসে আছে, অথচ ছোট ছোট রিক্সা চলছে ভিড় ঠেলে। তারই একটা রিক্সায় বসে আছে চমকে। উদ্দেশ্য তার নানা বাড়ি। তার নানা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, যদিও রাতেই সবাই চলে গেছে, শুধু চুমকিকে রেখে গেছিল বাড়িতে দাদির কাছে। সকাল হতে মামাতো ভাই পাঠিয়ে দিয়েছে চুমকিকে নিয়ে যাওয়ার জন্য। নাজিম চুমকির মামাতো ভাই, সে এখন সরকারি একটা কোম্পানিতে চাকরি করে। আদর সময় যদিও বাড়ি গাড়ি আনতে বলেছিল, ইচ্ছে করে আনেনি, রাস্তায় বড় গাড়ি জ্যাম পড়বে বলে। সেই জ্যাম আটকা পড়ে আছে। পাশে চুমকি বসে আছে। বয়সে বড় হলেও সম্পর্কের দূরত্ব খুব কম। বড় ভাইয়ের মতো ঝগড়া মারামারি করে, তবে নানা অসুস্থ শোনার পর থেকে চুমকির মন খারাপ। নাজিমের সাথে একটা কথাও বলেনি, শুধু সাথে সাথে আছে। এই রোদ আজ লাগছে, তাই নাজিম রিকশায় হুড় তুলে দিয়েছে। চুমকি এক ধ্যানে তাকিয়ে আছে বাইরের দিকে। সে একই পথের যাত্রী। পাশের লাইনের বাইকে বসে আছে অর্ণব। ঘাড় কাত করতেই হুড় তুলে রিকশা একটা ছেলে পাশে চুমকিকে বসে থাকা দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রাগে বাইকের হ্যান্ডেল জোরে চেপে ধরে। চুমকিকে একটা ছেলের সাথে দেখে কেন এমন হচ্ছে তা বুঝতে পারছে না অর্ণব। জ্যাম খুলতেই জোরে বেগে ছুটল অর্ণব। সমস্ত রাগ বাইকের উপর দিয়ে সর্বোচ্চ বেগ বাড়ালো। আর একটু হলে সামনে আসা একটা ট্রাক এর সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হতো। খুব কষ্টে ট্রাকের সাথে ধাক্কা লেগে খেতে খেতে বাঁচতে পারলেও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। বাইক সহ পড়ে গেল, যদি খুব একটা ক্ষতি হয়নি, হাতে পায়ে সামান্য ছুলে গেছে। রাস্তার পাশ থেকে 2-4 জন এগিয়ে এসে বাইক তুলল। অর্ণব এখনো ঘোরের মধ্যেই আছে। আবারও বাইক চালিয়ে কিছু দূরে এগিয়ে রাস্তার ধারে বসে পড়ল। মনটা ভালো নেই। কেন নেই কারণ জানা নেই, শুধু কি চুমকিকে একটা ছেলের সাথে দেখেই নাকি এর থেকেও বেশি কিছু। আমি কি করেছি? আমি রাগ করেছি কেন? ওই মেয়ে যার সাথে খুশি ঘুরুক, তাতে আমার কি? তো শুধুই আমার বোনের বান্ধবী। বলতো বুকের ভেতর কষ্টের ঢেউ তুলে গেল। কেন জানি মনে হচ্ছে শুধুই কি সেই সম্পর্ক অন্যবার নিতে পারছে না। বুকের ভেতর তীরে ব্যথা হচ্ছে। যতই মানতে চাচ্ছে সে এমন কেউ নয় যার জন্য রাগ করা উচিত, ততই রাগ বৃদ্ধি পাচ্ছে। সব কিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। আর সেই দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কেন এতটা সিরিয়াস হচ্ছি? নিজেকে সামলা অর্ণব। এসব ফালতু ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এসব ভেবে সময় নষ্ট করিস না। সামান্য একটা মেয়ের জন্য কেন কষ্ট পাচ্ছিস? তুই কি তাকে ভালোবাসিস নাকি? 20 নভেম্বর সকাল থেকে আশিক অনেক চেষ্টা করছে, কথা বলতে পারেনি আয়শার সাথে। ফোনের উপর ফোন করে বলেনি। বাড়িতে ফিরেও তার দেখা নেই। আগে খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়েছে। বাড়িতে ফিরেও তার দেখা নেই। আগে খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়েছে। আশিক ঘরে বসে কাকে ফোন করলো। ফোন রিসিভ করার সাথে সাথে আশিক বলল, তোদের হয়েছে? ওপাশ থেকে দুষ্টু হাসির ঠোঁটে ঝুলিয়ে রেহান বলল, সম্মতি সাহেব আপনার দেখি আর তর্স হয়েছে না? এতগুলো দিন, ওহ দিন না, এতগুলো বছর যখন অপেক্ষা করেছেন, আর একটু অপেক্ষাতে কী বা আসে যায়? আমি মৃত্যুর ওপারে গিয়েও ওর জন্য অপেক্ষা করতে পারবো, কিন্তু আমার সাথে কথা না বলে আমাকে ইগনোর করছে। ওর ইগনোর সহ্য করার মতো ক্ষমতা আমি আশিকের নেই। দীর্ঘশ্বাস ছাড়লো কথাগুলো বলে। রেহান কণ্ঠ স্বাভাবিক করে বলো, আমাদের আর মিনিট 10 লাগবে। দীর্ঘশ্বাস ছাড়লো কথাগুলো বলে। রেহান কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমাদের আর মিনিট 10 লাগবে। তুই চলে আয়, আস্তে আস্তে কমপ্লিট হবে। সে কল কেটে দিল। ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে গাছ বেয়ে আশার বারান্দায় উঠল। ঘরে প্রবেশ করে দেখে আশা বেঘরে ঘুমাচ্ছে। আশাকে দেখার সাথে চোখের তৃষ্ণা অতৃপ্ত মন তৃপ্তই ভরে উঠল।
এই 2 দিন দেখা না হয় যেন হাজার বছরের তৃষ্ণার্ত ছিল। বুকের ভেতর ভারী পাথর মুহূর্তেই সরে গেল আয়শাকে দেখে। এগিয়ে আসার কাছে বসে মুখের চুলগুলো সরিয়ে দেখতে পেল আয়শার গাল বেয়ে পড়া চোখের পানির দাগ। চোখের কোণে এখনো পানি জমে আছে। বালিশে হাত দিয়ে দেখে চোখের নিচে বালিশ ভেজে গেছে। মুহূর্তে আশিকের বুকের ভেতর দুমড়ে মুচড়ে ভেঙে গেল। 2 হাতে ওষ্ঠাপতি চোখে কোণ মুছিয়ে দিল। মায়াবী স্বরে বলে উঠল, তোর কান্না আমি সহ্য করতে পারি না, তারপরে তুই কাঁদিস। ঘুমন্ত আশাকে পাজাগুলে তুলে নিয়ে গাড়িতে বসালো। নিজের ড্রাইভ করে প্রায় আধা কিলো পথ পাড়ি দিয়ে গাড়ি থামালো আয়শানির বাড়ির সামনে। ঠিক সর্দার বাড়ির মতোই 3 তলা বিশিষ্ট বাড়ির এক বাড়ির সামনে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই আয়শার দিকে নজর দিল। এখনও ঘুমিয়ে আছে। সিট বেল্ট খুলে দিতেই হেলে গাড়ির দরজার সাথে বাড়ি খেতে লাগলো। তার আগে শক্ত হাতে আবেশে আটকে নিল আশিক। সোজা করে সিটে রেখে নেমে এসে আশাকে কোলে তুলে নিল। সিঁড়িতে দাঁড়িয়ে সবাই হাঁ করে রসগোল্লার মতো বড় বড় করে চোখ বের করে তাকিয়ে আছে আশিকের দিকে। কথা ছিল বাড়িতে প্রবেশ করলেই গোলাপের পাপড়ি ছিটিয়ে স্বাগতম জানাবে। একবার সিটে সবাই স্ট্যাচুর মতো ভাল্লুক হয়ে দাঁড়িয়ে আছে। আশিকের কোলে ঘুমান্ত আশাকে দেখে সবাই তন্দা খেয়ে গেল। এদের মন তাকিয়ে থাকা দেখতে আশিক বিরক্ত বোধ করে বলে উঠল, কী সমস্যা তোদের, সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? অর্ণব বিড়বিড় করে বলে উঠল, অষ্টম আশ্চর্য। ঠিক চোখ ছোট করে তাকালো ওদের দিকে। আদর বলো, আরে না, অষ্টম আশ্চর্যের থেকেও বেশি কিছু থাকলে সেটাই। কেউ যে এভাবে ঘুমের মধ্যে কিডন্যাপ করে আনে জন্মদিন পালন করার জন্য, এটাই দেখার বাকি ছিল। আর যে কি কি দেখবো খোদাই জানে। ভাবলার মতো সবাই শুধু তাকিয়ে আছে। রেহান উচ্চস্বরে বলে উঠল, মানতেই হচ্ছে ভাই, তোর ভালোবাসা বলে কথা। তুই ভালোবাসার কুতুব মিনার, রোমাঞ্চের পিরামিড। আমার তো আর গর্বে গর্ভবতী হতে মন চাইতেছে। অন্তু কুইন দিয়ে রেহানকে বুকে আঘাত করলো। কী সব আবল তাবল বলছো ভাইকে, অশুভ কোথাকার। এদিকে সবাই হেসে ফেটে পড়ল রেহানের কথায়। আকাশ বলে উঠল, সমস্যা নেই ভাইয়া, অন্তুর জায়গায় তুমি প্রেগনেন্ট হলে বিষয়টা ভালোই হবে। আমাদের বোনের কোনো কষ্ট হবে না। কি বলিস অর্ণব? অর্ণব তাল মিলালো, একদম ঠিক। আশার হাসির শব্দ শুনে চোখ খোলার চেষ্টা করলো। কোলে আসা নড়াচড়া দেখে আশিক সবাইকে উদ্দেশ্য করে থামতে বলল, তোরা সবাই মিলে কি ওর ঘুমটা নষ্ট করে দিবি? রিহান অবাক হওয়ার ভান করে বলল, কি? তাহলে আমাদের এত কষ্ট বৃথা যাবে। জন্মদিন পালন করতে এসেছিস, মনে আছে তো তোর?